আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ দেখেছো, তাই না? কিন্তু আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে এসেছি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে। গল্পটা হলো আমার প্রেগনেন্সি জার্নি নিয়ে। আমি আমার লাইফে কাটানো সবচেয়ে সুন্দর 10টা মাসের জার্নি নিয়ে তোমার সাথে গল্প করতে আসছি। প্রথমেই বলে রাখি, প্রেগনেন্সি কোনো সিকনেস নয়। সমাজের বিভিন্ন সুপারস্টিশন থেকে বের হয়ে এসে কিভাবে আমি আমার জার্নিটা, এই প্রেগনেন্সি জার্নিটা এনজয় করেছি, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। ভেবেছিলাম জার্নিটা নিয়ে আমি শুধুমাত্র কথা বলবো, কিন্তু আমার এই 10 মাসের জার্নিতে পুরো সময় জুড়ে যে মানুষটা আমার সাথে ছিল, বিধান, তাকে না আনলে কীভাবে হয়? কারণ আমার কাছে যে স্টোরিটা আছে তার সমপরিমাণ স্টোরি আই নো যে বিধানের কাছেও আছে। সো আজকে আমরা দুজন মিলেই তোমাদের সাথে শেয়ার করবো পুরো জার্নিটা, তাই না বিধান? অ্যাবসলিউটলি। বাট কথা হচ্ছে কি, তুমি তোমার এই গল্প শুরু করবে কোথা থেকে? শুরুটা করবো আমি 2019-এর 27th জুন দিয়ে। কারণ এই 27, 28, 29, রাইট বিধান? এই 3 দিনের জন্য আমরা গিয়েছিলাম নায়াগ্রা ফলসে। প্রচণ্ড কাজের চাপ, পড়াশোনার চাপ, বিভিন্ন ধরনের টেনশন, সবগুলো থেকে আনওয়াইন্ড হতে আমরা এই 3 দিনের ট্যুরে যাই, যেখানে কিনা বিধান ফুলেস্ট মজা করলেও আমি তার 50% মজাও করতে পারিনি। মজার বিষয় হচ্ছে কি, আমি জানি তুমি খুব টায়ার্ড ছিলে পড়াশোনা নিয়ে, কাজ নিয়ে। বাট আই ওয়াজ থিঙ্কিং যে তুমি কি এতটা টায়ার্ড যে তুমি তোমার হাঁটতেই প্রবলেম হচ্ছিল, এত লেথার্জিক, এত টায়ার্ডনেস, তোমার দেখে বোঝা যাচ্ছিল যে তুমি আসলে এনজয় করছিলে না। মেবি মেন্টালি, বাট ফিজিক্যালি না, ফর শিওর। লং স্টোরি শর্ট, আমি টোটালি মজা করতে পারিনি। ওই কোনো মজা না করে আমরা চলে আসি বাসায়। এবং কি হয়, তার 1 সপ্তাহ পরেও আমার এই যে লেথার্জিক যে ভাবটা, সেটা আরও বেশি হতে থাকে। এবং এক পর্যায়ে এসে আমি বিধানকে বলি, তাই না বিধান? আমি বলি যে বিধান, আমার মনে হয় টাইম আমাদের প্রেগনেন্সি একটা টেস্ট করানো দরকার। ফাইনালি আমি টেস্ট করি এবং যখন রেজাল্টটা আমি হাতে পাই, আমি জাস্ট বিধানের কাছে যাই এবং আমি বিধান, এই পার্টটা আমার মনে হয় তুমি শেয়ার করলে ভালো হয়, কারণ বিধান আমাকে পরে বলছিল যে আসলে কি হয়েছে। So basically, like, তুই আমার ফেশিয়াল এক্সপ্রেশনটা নিয়ে বলবা। হ্যাঁ, আচ্ছা। So আমি সোফায় বসেছিলাম and মেঘলা আসছে ওয়াশরুম থেকে walking towards me holding the strip, এবং কাছে এসে জাস্ট আমাদেরকে এগিয়ে দিয়ে বললো, এবং I was like so calm and quiet because আমি বুঝতে পারছিলাম না এটা কি হয়ে গেল। এক্স্যাক্টলি, ওইটা আমাকে দিল and ও যখন টেস্ট করছিল আমি দেখছিলাম যে প্রসিডিউরটা কিভাবে টেস্টটা দেখতে হয়, and then টেস্ট দেখার পর I was like, no way, like এটা কি হলো? মানে এই সময়টা, এই জায়গায় একটু বলতে হয়, এই সময়টা নিয়ে কিন্তু আমরা অনেক প্ল্যান করেছি আগে যে এটা হবে, আমরা কি করব, কি ধরনের এক্সপ্রেশন হবে, বাট অ্যাট দ্যাট মোমেন্ট আমরা লাইক বাকরুদ্ধ যাকে বলে সেটাই হয়ে গেছে। তার পরবর্তী প্রায় 10-15 মিনিটস আমরা জাস্ট একজনকে হোল্ড করে রাখি, হোল্ড করে একবার কান্না, একবার হাসি, একবার কান্না, একবার হাসি, একবার কান্না, একবার হাসি। সো ফাইনালি বিধান আমাকে, আমার এখনো মনে আছে, বিধান আমাকে এটাই বলে যে উই আর প্রেগনেন্ট এবং আমি তোমাকে তোমার লাইফে সবচেয়ে সুন্দর 10টা মাস উপহার দেব। তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করো না, আমি তোমার পুরো জার্নিতে তোমার পাশে থাকবো। তুমি জাস্ট, আমরা দুজন মিলে এই জার্নিটা এনজয় করবো। সো সেখান থেকে আমার প্রেগনেন্সি জার্নি শুরু। ওকে, সো আই ডোন্ট নো, আমরা এখনো তোমাদের নাম ঠিক করি নাই, ছেলে নাকি মেয়ে তাও জানি না। আজকে তোমার বয়স 15 weeks 4 days and we are just eagerly waiting for you. We love you. বিধান, আমি কিন্তু তোমাকে ছাড়াই আমার ফার্স্ট ট্রাইমেস্টারের গল্প শুরু করে দিচ্ছি। আচ্ছা বিধান, কফি বানা। আর বাই দ্য ওয়ে, তুমি কিন্তু আমার ফিলার হিসেবে কাজ করবে, কেমন? ওকে। সো আমার ফার্স্ট ট্রাইমেস্টার আরও একটা ভালো নিউজ দিয়ে শুরু হয়। সেটা হলো আমি একটা কোম্পানিতে একটা কোয়া পজিশন সিকিউর করতে পেরেছিলাম নিজের জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা কোম্পানিতে পার্ট টাইম হিসাবেও কাজ চালিয়ে যাই। সো বেসিক্যালি যেটা হচ্ছিল, কফি বানাচ্ছিলা, তুমি ঠিক মতো বলতে পারছো না তোমার নিজের গল্প। বিধান চেয়েছিল যে গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করি, বাট আমি জানি কিছু কিছু জায়গায় বিধান আমার চেয়ে ভালো বলবে। Absolutely. So the thing is, মেঘলা হচ্ছে কোঅপ হিসেবে ফুল টাইম কাজ করতো, একটা নতুন কোম্পানিতে জব পেয়েছিল। সো 40 hours per week। পাশাপাশি আগে যে জবটাও করতো অ্যাজ এ ক্যাশিয়ার, যখন ও স্টুডেন্ট ছিল, ওই জবটাও ছাড়তে পারেনি। ওখানে ওকে সপ্তাহে 2 দিন কাজ করতে হতো, অ্যাবাউট 8 or 10 hours, কারণ ওরা বলেছিল যে তুমি যদি এই কোঅপ শেষ করার পরে আমাদের এখানে আবার ফেরত আসতে চাও অ্যাজ এ ফুল টাইম, তোমাকে এই সামারেও কিন্তু টুকটাক কাজ করে যেতে হবে, তুমি আমাদের সাথে এমপ্লয়মেন্ট ডিসকন্টিনিউ করতে পারবে না। সো দ্যাটস ওয়াই শি অ্যাকচুয়ালি মেনটেইনড 2 jobs. She worked about 50 hours
per week. সো এই পর্যায়ে আমি একটা কথা বলে রাখি, অনেকে বলতে পারে যে আমি রিস্ক নিয়েছি, কারণ স্বাভাবিক, এবং আমি সবার প্রতি রেসপেক্ট রেখেই বলছি, সবাই আমার জন্য কেয়ার করতো বলে আমাকে অনেকেই বলেছে বেবি এই পর্যায়ে অনেক বেশি ভালনারেবল অবস্থায় থাকে, সো আমি যেন ইজিভাবে নিজেকে নিই। কিন্তু আমি জানতাম যে আমি যদি অ্যাক্টিভ থাকি, কারণ প্রেগনেন্ট হওয়ার পরপরে আমি এগুলো নিয়ে অনেক বেশি পড়াশোনা শুরু করে দিই, আমি আর বিধান। সো আমি জেনেছিলাম যে এই সময় যত বেশি অ্যাক্টিভ থাকা যায় তত বেশি ভালো, এবং অ্যাট দ্য সেম টাইম আমি আমার ডক্টরের সাথেও কথা বলেছি এই ব্যাপারে, এবং আমার ডক্টর একটাই আমাকে বলেছিল, অ্যাজ লং এজ ইউ আর অ্যাক্টিভ, অ্যাজ লং এজ তুমি এটা কন্টিনিউ করতে পারবে, কোনো যদি ফিজিক্যাল হার্ম তোমার মধ্যে না আসে তাহলে অবশ্যই তুমি এটা কন্টিনিউ করে যাও। তোমার ডাক্তার অ্যাকচুয়ালি এটাই বলেছিল যে প্রেগনেন্ট হয়েছে বলে এমন না যে তোমার লাইফ চেঞ্জ করতে হবে। ইটস লাইক তুমি তোমার রেগুলার যে লাইফ সেটা মেনটেন করে যাও, বাট ঠিক যেই মুহূর্তে, এটা মানে কফি শব্দ না, কফি শব্দ এত ভালো লাগে, বাট ঠিক যেই মুহূর্তে কি তুমি বুঝতে পারবে যে না ইজ গেটিং টু মাচ ফর মাই বডি, আমি আর করতে পারবো না, তখন তুমি স্টপ করবে। ডেফিনেটলি হ্যাঁ, তুমি বলে রাখা দরকার যে পার্সন টু পার্সন বেসিসে সেটা ভ্যারি করবে, বাট সেটাই করা উচিত যেটা ডাক্তার হচ্ছে কি আসলে শোনো, আমি সাজেস্ট জাস্ট করে। তোমাদের সাথে আজকে আমার গল্পটা শেয়ার করতে আসছি, বাট আমার হ্যাঁ, আমি জাস্ট এটাই তোমাদের সামনে তুলে ধরতে চাচ্ছিলাম যে সুপারস্টিশনগুলো আমাদের সমাজের মধ্যে থাকে, যে আমরা এটা করতে পারবো না, এটা করা উচিত, ওটা করা উচিত না। আমি সবার প্রতি রেসপেক্ট রেখেই বলছি, কোনো কিছু করার আগে ডাক্তারের সাথে কথা বলো, কোনো কিছু করার আগে নিজেকে আগে অ্যাসেস করে দেখো যে নিজে আসলে কতটুকু নিতে পারছো, তারপর আসলে যতটুকু করা যায়, তাই না বিধান? অ্যাবসলিউটলি। কফি হয়ে গেছে, নিয়ে আসো। ফার্স্ট ট্রাইমেস্টারে আমি যেটা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছিলাম সেটা হচ্ছে ফিজিক্যাল লেথার্জি, লস অফ টেস্ট অ্যান্ড লস অফ অ্যাপিটাইট। আমি কোনো প্রকার স্পাইসের গন্ধ নিতে পারতাম না, সো বিধান নিতে পারতাম না। ইয়াস, আমি এই সময় হতো কি আমি নিজে আসলে তেমন একটা রান্না করারও সুযোগ পেতাম না, যেহেতু পড়াশোনা থাকতো। আর সত্যি বলি যে টায়ার্ড তো থাকতামই, সো বিধান আমাকে হেল্প করতো, বাট বিধানেরও জব ছিল। এই সরি, বাট মজার বিষয় হচ্ছে কি মাঝে মধ্যে যে আমি রান্না করতাম, আমি মেঘলা করছি গিয়ে বলতাম তুমি বারান্দায় গিয়ে বসো, তাহলে তোমার গন্ধটা মানে নাকে লাগবে না, এন্ড মেইনওয়াইল আমি রান্না সেরে নিই, আর সমাজের কথা বলতে তুমি বলবে। হ্যাঁ, আমি এটা বলবো। বলা উচিত। বিধান যখন থাকতো না, আমাকে যে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে এখানে আমার হচ্ছে আমার কাজিন, আমার দিদি সোমাদি, তোমরা বিভিন্ন ব্লগে তাকে দেখেছো, সুখী আপা। সো সে আমাকে মোটামুটি আমার যা খেতে ইচ্ছে হতো তাই আমাকে রান্না করে খাইয়েছে, আমাকে ডে 1 থেকে লাস্ট ডে পর্যন্ত, ইভেন আমার ডেলিভারি রুম পর্যন্ত সে আমার সাথে ছিল। সো বিগ থ্যাঙ্কস টু ইউ সোমাদি এবং সাইফুলদা। বিধান আমাকে সবসময় লাইক সে মেক শিওর করতো যেন আমি ভালো ভালো খাবারগুলো খাচ্ছি কিনা, লাইক সেটা হতে পারে বাদাম, সেটা হতে পারে বিভিন্ন ধরনের ফ্রুটস, সেটা হতে পারে বিভিন্ন ধরনের শাকসবজি, তা প্রোবায়োটিক, দই, লাইক বিভিন্ন ধরনের। কত যে ঝাড়ি খাইছি রে ভাই, কত ঝাড়ি, কত বকা আমাকে, এই এটা দাও কোনো, সেটা দাও কোনো, 4-5টা করে ফ্রুটস খাওয়া কি সম্ভব নাকি? আমাকে প্রতিদিন 4-5টা করে ফ্রুটস খেতে হতো। এক লাইনে বলতে হয় সেটা হবে আমি অনেক বেশি লেথার্জিক ছিলাম, সেই টাইমে অনেক বেশি টায়ার্ড ছিলাম। ওকে মা, 18th of October ইটস এ ফ্রাইডে। আমরা 2 দিন আগে জানতে পারছি ইউ আর বেবি গার্ল। জলদি জলদি টাইমটা চলে যাক, তুমি চলে আসো, এটাই হচ্ছে গিয়ে আমাদের চাওয়া। অ্যান্ড আমরা আজকে ইনফ্যাক্ট তোমার নাম কি রাখা যায় আমরা এটা নিয়ে চিন্তা করতেছিলাম। উই ওয়েন্ট থ্রু সাম নেমস, উই পিকড আ ফিউ ওয়ান্স, দেখা যাক ফাইনালি তোমার নাম কি হয়। চলে আসো মা, আমরা অপেক্ষা করে আছি তোমাকে আমাদের নতুন বাড়িতে, তোমাকে তুলবো। আসো, ইটস রেডি। সেকেন্ড ট্রাইমেস্টার। সেকেন্ড ট্রাইমেস্টার, আগে বলো সেকেন্ড ট্রাইমেস্টার কি নাম? দ্য স্মুথ রাইড। এক্স্যাক্টলি, দ্য স্মুথ রাইড। আমি ফিলে করছিলাম না যে আসলে আমি প্রেগনেন্ট। আমার মনে হচ্ছিল আমি লাইক এই পৃথিবীর সবচেয়ে বিউটিফুল ওমেনগুলোর মধ্যে একজন। আমি নিজেকে নিয়ে প্রাউড ফিল করছিলাম। আমি বুঝাতে পারবো না আমার চারপাশে যা হচ্ছিল, আমি সব কিছু নিয়ে হ্যাপি ছিলাম। ইটস ট্রু। অ্যান্ড ফেশিয়ালি, ফিজিক্যালি অবশ্যই বেবি বাম্প একটু করে হচ্ছিল, বাট ওইটাও ভালো লাগছিল। বাট লাইক আমি পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি বেবি বাম্পটা সবাইকে শো করতে পারছিলাম, এবং বিধান আর আমি মিলে বলতাম প্রায় প্রতিদিনই, এটা আর বড় হচ্ছে না, এটা বড় ছিল আমারটা।
না বড় ছিল না, আমরা একসাথে বড় হচ্ছে, আমাদের পেট এখন না যাই হোক। সো বিধান প্রায় সময় এসে বলতো যে পিও তোমার পেটুটা আর বড় হচ্ছে না কেন, বড় হচ্ছে না কেন। আমরা লিটারালি না অপেক্ষা করতাম বড় হবার জন্য, পেট বড় হবে। বাট দ্য থিং ইজ মেঘলাকে দেখে বিন্দুমাত্র বোঝার উপায় ছিল না যে শি ওয়াজ প্রেগনেন্ট। ওর চেহারায় কোনো টায়ার্ডনেসের ছাপ ছিল না। অনেকে যেটা বলে একনি হওয়ার সমস্যাগুলো যেগুলো হয় এরকম কিছুই হতো না। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি ও আগের চেয়ে আরও বেশি সুন্দর হয়ে গিয়েছিল। আর একটা কথা বলি, আমার এমনও দিন গেছে যে আমার এত ভালো লাগছিল যে আমি লাউড ভলিউমে মিউজিক ছেড়ে আমি আমার তখন 4 কি 5 মান্থস প্রেগনেন্ট ছিলাম, আমি ড্যান্স করতাম আমার রুমে। এটা ছিল বেসিক্যালি ওয়ার্কআউট। ওয়ার্কআউট, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যখনই ভালো ফিল করি আমি তখনই ড্যান্স করি। বাট প্রেগনেন্ট থাকা অবস্থায় আমি ড্যান্স করেছি এবং আমরা প্রচুর ঘোরাফেরা করতাম। আমরা আমাদের সেকেন্ড ট্রাইমেস্টার আমরা অনেক এনজয় করেছি। এন্ড কোন রেস্টুরেন্টে যাওয়া, পার্কে যাওয়া, যত দুষ্টামি আছে দুজন মিলে আমরা লাইফ এনজয় করেছি। সো আমরা আসলে কোনো নজিয়া কোনো ভমিটিং এটা কিছু ছিল তিনজন মিলে এক্স্যাক্টলি কোনো নজিয়া বা কোনো ভমিটিং হওয়ার যে ব্যাপার বা মাথা ঘোরানো প্রেগন্যান্সি জার্নিতে বাই গডস গ্রেস কোনো কিছুই আমাকে ফেস করতে হয়নি, কোনো প্রবলেম আমি ফেস করিনি। বাট মানে কম্পেয়ার টু আদার্স যেরকমটা আমরা শুনি বা দেখি। সো এই ট্রাইমেস্টারে এসে যেটা হয়েছিল যে মেঘলার কো-অপ শেষ এন্ড শি ওয়েন্ট ব্যাক টু স্কুল। সে ফুল টাইম স্টুডেন্ট ছিল তখন। ফুল টাইম স্টুডেন্ট, 5টা করে কোর্স করতো, রাতের 8টা 9টা পর্যন্ত ক্লাস চলতো। এন্ড পাশাপাশি সেই যে ওর যে পার্ট টাইম জবটা ছিল আগে সেই জবটাও সে কন্টিনিউ করতো। রাত্রেবেলা অনেক সময় এমন হয়েছে যে আমার একটা অফিসে দেরি হলে মেঘলা বাস নিয়ে বাসায় চলে আসতো। মানে ইমপ্রেসিভ, খুবই খুবই ইমপ্রেসিভ। বাট এটাই বলবো আসলে, আমি জানি আমি হয়তো একটু বেশি বলছি তোমার তুলনায় এখানে, যে অ্যাক্টিভ লাইফস্টাইল যাকে বলে it would remain the same. I mean কোনো চেঞ্জ আসে নাই। and second trimester was probably the best. So third trimester-এ যেটা আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম ফাইনালি সেটা হচ্ছিল এবং সেটা হলো ফাইনালি আমার বেবি বাম্প শো করা শুরু হয়েছিল এবং সেটা নিয়ে আমরা অনেক হ্যাপি ছিলাম। Yes, it was so cute. মেঘলাকে এত কিউট লাগতো দেখতে। সো উইন্টার সিজন ছিল এবং অ্যাট দ্য সেম টাইম আমি ফুল টাইম স্টুডেন্ট ছিলাম, আমার এক্সাম ছিল। সবচেয়ে মজার বিষয় এটা তোমার লাস্ট সেমিস্টার ছিল স্কুলে। Yes, it was my last semester. আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে তুমি লাস্ট সেমিস্টারে গিয়ে কি কয়েকটা কোর্স ড্রপ করবে, তুমি কি পার্ট টাইমে চলে যাবে, তুমি দেখো তুমি নিজে কেমন ফিল করো সেই হিসেবে। কারণ আমি আসলে জবও কন্টিনিউ করছিলাম ওই সময়। বিধান ওটাই বলছিল যদি তোমার মনে হয় তুমি নিতে পারবা তাহলে নাও, আদারওয়াইজ নিজের উপর প্রেশার নিয়ে কোনো কিছু করো না। she did it. মজার বিষয় হচ্ছে আমাদের লাস্ট ট্রাইমেস্টারটা অনেক ইভেন্টফুল ছিল। বাই দ্য ওয়ে একটা বিষয় যেটা সেটা বলে রাখা দরকার যে আমরা ডাক্তারের কাছে যেতাম এবং ঠাকুরের আশীর্বাদে, তোমাদের সবার দোয়ায়, সবার আশীর্বাদে আমাদের প্রত্যেকটা ডাক্তারের রিপোর্ট খুব ভালো আসছিল। মেঘলার জেস্টেশনাল যে ডায়াবেটিস বলে, থ্যাঙ্কফুলি মেঘলার সেটা হয়নি, ওর সুগার একদম কন্ট্রোল ছিল, বেবি সব কিছুই ভালো ছিল। অ্যান্ড এই ট্রাইমেস্টারে এসে আসলে দুর্গাপূজা, দেন আমার অফিসে ক্রিসমাস পার্টি, তোমরা বিভিন্ন ধরনের ছবিও তো দেখতে পারবে আমরা কি ধরনের পাগলামি করেছি ক্রিসমাসে ডিসেম্বরে, মনে আছে বিধান? আমরা পুরো জার্নিটা প্রচন্ড মজার মধ্যে দিয়ে কাটিয়েছি। এই সময় এসে যেটা হচ্ছিল যে আমি অনেক বেশি হেভি ফিল করছিলাম এবং মজা তো ঠিক আছে, বাট সত্যি বলে একেবারে শেষের দিকে এসে, তাই না বিধান? এই সময় 32 উইকসে এসে একটা ঘটনা হয় যেখানে কিনা আমি ফিল করি যে মেবি আমার ওয়াটার ব্রেক করেছে এবং 32 উইকসে। সো আমি বিধানকে কল দিয়ে বলি যে ওকে বিধান, দিস ইজ হ্যাপেনিং। সো বিধান বলছে আচ্ছা ঠিক আছে। বিধান তো সাথে ও বলছে যে তুমি যেখানে আছো থাকো, আমি এক্ষুনি আসছি। সো আমি বিধান প্লাস হচ্ছে আমার দিদি দাদা সবাই মিলে হসপিটালে যাই এবং অন এন্ড অফ ডক্টরের কাছে যাই। আমরা বিভিন্ন চেক আপ করতে থাকি, তুমি হার্টবিট শুনি। প্রত্যেকবার ডক্টরের কাছে গেলেই একটা জিনিসই জাস্ট আমরা অধীর আগ্রহে থাকতাম, সেটা হলো তুমি হার্টবিট শোনা। দ্যাট ওয়াজ দ্য বেস্ট এক্সপেরিয়েন্স এভার। আমি ইভেন জিজ্ঞেস করেছিলাম যে উড দ্যাট বি ওকে যে ওর যে হার্টবিটটা এটাকে আমরা রেকর্ড করতে পারি। ওরা বলেছিল যে না, কোনো সেলফোন অ্যালাউড না। সো যার কারণে হচ্ছে আমরা সেটা করতে পারিনি। বাট মেঘলাস রাইট, এভরি টাইম আমরা যেতাম এবং আমাদের মানে প্রত্যেকবারই ডাক্তার কাছে যাওয়ার সময় আমাদের এটা এক্সাইটমেন্ট কাজ করতো যে আমরা এখন বেবির হার্টবিট শুনতে পাবো। এটা আসলে একটা চমৎকার এক্সপিরিয়েন্স ছিল। এই ট্রাইমেস্টারের সবচেয়ে বিগেস্ট ইভেন্ট তোমার ফটোশুট। বলো, সারপ্রাইজ ছিল।
ইয়েস ওকে সো এখানে আমাকে আরও কিছু কথা বলতে হবে। প্রেগনেন্ট তখন আমরা ছিলাম না, প্রেগনেন্সির অনেক আগে আমি বিধানকে প্রায় সময় বলতাম জানো এই ধরনের না প্রেগনেন্সির ফটোশ্যুটগুলো দেখলে আমার খুব কিউট লাগে, লাইক মাম্মিগুলোকে এত আদর লাগে যে আমি কখনো বলিনি যে আমি করতে চাই, জাস্ট আমি বলতাম যে এই জিনিসটা আমার খুব ভালো লাগে। সো সামহাও এটা বিধান মনে রেখে দেয় এবং এমন একটা দিন ছিল যেদিন আমি আসলে অনেক বেশি ডিপ্রেসড ফিল করছিলাম। সো ওই সময় এসে বিধান আমাকে বলে যে পিউ জানো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আগামী সপ্তাহে এই টাইমে উইকেন্ডে তুমি রেডি থেকো। আমি রেডি থাকবো মানে বা তুমি রেডি থেকো, আমরা একটা জায়গায় যাব। সো আমি বলিও কোনো কিছুতে আমাকে বলে না, পরে আগের দিন রাতের বেলায় শেষে আমাকে ফাইনালি বলে যে আগামীকাল সকালে তোমার প্রেগনেন্সির ফটোশ্যুট। আমি হচ্ছে লাইক হোয়াট। আমরা পরের দিন সকালবেলা বিধ্বস্ত রাস্তা দিয়ে আমরা আমাদের ফটোশ্যুটের লোকেশনে যাই এবং আমার লাইফে আরেকটা স্বপ্ন বিধান আমার পূরণ করে সেদিন। It was a great experience. আমার যদি সুযোগ হয় আমি কোনো একটা দিন ওই ফটোশ্যুটের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করবো। একটা কাজ করো, তোমরা আসলে জানাও যে তোমরা কি আসলে মেঘলার ফটোশ্যুটের যে ছবিগুলো সেগুলো দেখতে চাও কিনা। যদি চাও দেন উইল শেয়ার দোজ পিকচার্স উইথ ইউ গাইস। গেস তুমি কাজ করতে পারো, তুমি এখন গিয়ে তোমার যে ডেলিভারি এক্সপিরিয়েন্স কানাডাতে এটা তুমি অথবা শেয়ার করতে পারো এবং কি ধরনের তুমি কি ধরনের সাপোর্ট এবং কি ধরনের সার্ভিস তুমি পেয়েছো এখানে অটোওয়ার জেনারেল হসপিটাল থেকে, এন্ড সেটা হয়তো একটু শেয়ার করতে পারো, রাইট? ডেফিনেটলি। সো আমরা এই পুরো জার্নিতে সবচেয়ে খারাপ যে সময়টা আমি পার করেছি সেটা হচ্ছে মার্চ 9-এ আমার ডিউ ডেট ছিল এবং তার 2 সপ্তাহ আগে থেকে আমার শরীর প্রচন্ড রকম খারাপ হওয়া শুরু করে। লাস্ট 2 উইকস অনেক খারাপ ছিল। প্রচন্ড রকম খারাপ হওয়া শুরু করে এবং আমার জ্বর চলে আসে, আমি প্রচন্ড পরিমাণে উইক হয়ে পড়ি এবং উইক মানে কি লাইক আমার সোফার থেকে উঠতে খুব প্রবলেম হতো। সো সেই সময় অ্যাগেন বিধান সাপোর্ট পুরোপুরি ছিল আমার সাথে। পুরোটা জার্নির আমি ফিজিক্যালি সাপোর্ট সবাই পাই, কিন্তু আমার পুরো প্রেগনেন্সিতে মনে হয় কি ফিজিক্যাল থেকে তোমার মেন্টাল সাপোর্টটা পাওয়া খুব বেশি ইম্পর্ট্যান্ট। কারণ সবাই এটাই বলে যে মা যদি সুস্থ থাকে, মা যদি হাসি খুশি থাকে, বাচ্চা তোমাদের পেটের ভিতরে বাচ্চাটাও ভালো থাকবে। আমি শুধুমাত্র হাসি খুশি ছিলাম বিধানের জন্য, কারণ এই মানুষটা আমাকে আমার একটা খারাপ মুহূর্ত আমি তোমাদেরকে বলতে পারবো না যে আমার প্রেগনেন্সিতে ছিল। কখনো মেন্টাল ট্রমা ফিল করা লাইক এমন কোনো কিছু আমি কখনোই ফিল করিনি। আমার সাথে আমার এই পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার মা বাবা আমার সাথে ছিল না, যেখানে কিনা বলে যে এই জার্নিতে নাকি মা বাবা থাকলে সবচেয়ে বেশি ভালো। কিন্তু আমি আমার মা বাবাকে মিস করেছি ঠিক, কিন্তু বিধান সে জায়গাটা অনেকটুকু পূরণ করে ফেলেছিল। 4th of March সকাল 5:15-এ আমার কন্ট্রাকশনে পেন শুরু হয়। সো ফাইনালি আমরা বুঝতে পারছিলাম যে ইটস টাইম এবং বিধানকে আমি জানাই এবং আমরা আর দেরি না করে হসপিটালে চলে যাই অ্যারাউন্ড 9 এবং 9:30-তে ডক্টর আমাদেরকে জানায় যে তোমরা আর কোথাও যাচ্ছ না। ও মাই গড, কি যে হ্যাপি হয়েছিল। এটা আর ফলস অ্যালার্ম না, এবার ইয়েস তুনতুন ইজ কামিং ফর শিওর। সো তোমরা কোথাও যাচ্ছ না, সো তোমাদের কাছে হসপিটালে থাকতে হবে, যে কোনো মুহূর্তে বেবি আসতে পারে। সো পরে কিছুক্ষণ পরে ব্যথাটা অবভিয়াসলি বাড়তে থাকে এবং আমাদেরকে আবার জানে ডক্টর যে অ্যারাউন্ড হয়তো বা 9:30-তে রাতে তুনতুনি আসবে। বাট অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে অ্যারাউন্ড 1 or 2 o'clock-এর দিকে এসে আমাদেরকে ডক্টর জানায় যে ঠিক আছে তুনতুনি মনে হয় আর থাকতে চাচ্ছে না। তুনতুনি সন্ধ্যা 6টা থেকে 6:30-র ভিতরেই তুনতুনি আসছে এবং দ্যাটস ইট। আমি এই জায়গাটা যদি বলতে হয় যে ব্যথাটার ভিতর দিয়ে আমি যাই, আমার সাথে পুরোটা সময় বিধান আর আমার দিদি ছিল লেবার রুমে। তারা লাইক যে সাপোর্ট আমি ওদের দুজন থেকে পেয়েছি, সাথে আমি এখানকার ডক্টরদেরকে, কানাডার যে ডক্টর বা নার্সরা আছে জেনারেল হসপিটাল, আমি তাদেরকে থ্যাঙ্কস দিয়ে আমি মানে এটা খুব কম শোনাবে আমার এত অ্যামেজিং সার্ভিস, এত চমৎকার বিহেভিয়ার। নিজের মা থাকলে যেরকম সাপোর্টটা পেতাম আমি, ঠিক আমি সেই সাপোর্ট পেয়েছি এখানকার নার্সদের থেকে, ডাক্তারদের কাছ থেকে। তারা আমাকে প্রচন্ড মানসিকভাবে লিটারালি তারা আমার হাত ধরেছিল পুরোটা সময়। সো প্রচন্ড ব্যথা, ওটা আর নাই বললাম। ওটা আমি আমার লাইফে মনে হয় এরকম অসহায় এর আগে ফিল করিনি, বিকজ ও ব্যথায় কাতরাচ্ছে অ্যান্ড
there wasn't anything I could do. যে আমি কিছু একটা করবো, করলে ব্যথা কমবে, কি করবো? মানুষের সান্ত্বনা দেওয়া, সাথে থাকা, পাশে থাকা, এই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমার জন্য এটাই বড় ব্যাপার ছিল, কারণ আমি জানি বাংলাদেশে এই সুযোগটা নেই যেখানে কিনা হাজব্যান্ডরা তার ওয়াইফদের সাথে ডেলিভারি রুমে থাকতে পারবে, বাট আমার সাথে পুরো বিধান ছিল, আমার বিধান পুরো সময়টা দেখেছে আমাকে কাজ থেকে। এটা আসলে অ্যাগেইন আমি প্রত্যেকটা দেশ ডিফারেন্ট, প্রত্যেকটা জায়গা ডিফারেন্ট, প্রত্যেকটা জায়গার ডিফারেন্ট প্র্যাকটিস, বাট আমার মনে হয় একটা জিনিস আসলে হাজব্যান্ড থেকে ডেফিনেটলি থাকা উচিত ডেলিভারি রুমে যখন ডেলিভারি হয়, কারণ ওই এক্সপিরিয়েন্সটা দেখা উচিত, এবং ওইটা দেখলে তবেই মায়ের প্রতি, মেয়ের প্রতি এবং ওভারঅল নারী জাতি যেটা বলি না কেন তাদের প্রতি যে রেসপেক্টটা, এটা আসলে এমনি চলে আসবে। বিকজ আমরা অলওয়েজ বলি আমার ছেলেরা অনেক স্ট্রং, বাট মানে গর্ভধারিণী মা, মানে একজন মায়ের নারীর কাছ থেকে আসলে স্ট্রঙ্গার কেউ না। ইটস আমাকে যদি সুযোগ দেওয়া হয়, আই ক্যান ডু ইট, সিম্পল অ্যাজ দ্যাট, আই ক্যান। আই কুড বি আ মেল, আমি একটা ছেলে, বাট আমার পক্ষে সম্ভব না যেটা মেঘলা করেছে, এবং আই ডোন্ট থিঙ্ক কোনো ছেলে পারবে এই কাজ করতে যেটা মেয়েরা পারে। সো যাই হোক, পরবর্তীতে 6:28 প্রায় 45 মিনিটসের হ্যাঁ ব্যাটলের পর ফাইনালি তুনতুনি আমাদের কাছে আসে এবং আরেকবারের মতো আমাদেরকে পরিপূর্ণ করে। সো এই পুরো প্রেগনেন্সি গল্পটা তোমাদেরকে বলার পিছনে দুটো কারণ। একটা হচ্ছে অবভিয়াসলি আমি আমার যে জার্নিটা, আমার যে গল্পটা, সেটা তোমাদের সবার সাথে আমি শেয়ার করতে পারি, আমার নিজেরও অনেক ভালো লাগছে। আর আরেকটা হচ্ছে যে কিছু পয়েন্ট আমি তোমাদেরকে বলতে চাই যে প্রেগনেন্সি একটা হচ্ছে ব্লেসিং। আমার ইটস নট এ ডিজিজ, ইটস এ ব্লেসিং। আমার প্রথমেই বলবো যে অ্যাক্টিভ থাকাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড, ভালো খাওয়া দাওয়া, হেলদি খাওয়া দাওয়া, হেলদি ওয়েতে চলা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এক্সারসাইজ করা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এক্সারসাইজ বলতে আমি বোঝাচ্ছি লাইক ইফ পসিবল দেন 15-20 মিনিটস ওয়াক এভরিডে। আমি আমার লাস্ট ডে পর্যন্ত চেষ্টা করেছি যে 20-25 মিনিটস, মাঝে মাঝে হাফ অ্যান আওয়ার ঘরের ভিতরেই, কারণ ওয়েদার যেহেতু খারাপ হয়ে গিয়েছিলো, সো ঘরের ভিতরে হাঁটাহাঁটি করার। সো ওটা অনেক ইম্পর্ট্যান্ট। কমিউনিকেশন করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তোমার পার্টনারের সাথে, যে তুমি কি ফিল করছো, প্লাস অ্যাট দ্য সেম টাইম তোমাদের পার্টনারদেরকেও বা আমাদের পার্টনারদেরকেও ওভাবে জিনিসটা দেখা উচিত। একটা মেয়ের সাথে ওই সময়টা থাকা উচিত যে কি ফিল করছে না করছে, কথা বলা। এবং আমি জাস্ট এটাই বলবো যে আগে যেটা মেঘলা শুরুতে বলেছিল যে এটা ওর এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্স, নট নেসেসারিলি সবার ক্ষেত্রে প্রযোজ্য, বাট একটা কথাই বলবো যেটা মেঘলা বললো যে অ্যাক্টিভ থাকা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড সব কিছু বাদ দিয়ে তুমি নিজে কি জানো বাদ, তোমার আশপাশে তোমার যারা আছেন তাও বাদ, তোমার ডাক্তার যা জানেন তাই ঠিক। গুগল নো গুগল, কোনো গুগল, কারণ আমি করেছি, আমি তোমাদেরকে বলছি লাইক গুগলে অনেক ধরনের তোমরা রিপোর্ট পাবে, অনেক ধরনের অ্যান্সার পাবে। প্লিজ ওগুলোতে যেও না, কারণ এগুলো সবসময় তোমাকে, বিশ্বাস করো, এগুলো তোমাদেরকে আরও বেশি কনফিউজড করবে তোমার গুগলের অ্যান্সার। এবং লাস্ট পয়েন্ট আমি এটা দিয়ে শেষ করবো যে জাস্ট এনজয় দ্য রাইড। এবং প্রেগনেন্সিটা বারবার আসে না লাইফে, সো যখনই আসে জাস্ট গ্র্যাব দোজ মোমেন্টস অ্যান্ড এনজয়। Exactly.